হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস কিচেন। দেখো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। এই যে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? ঠিক অনেকটা মাংসর মতো দেখতে লাগছে, কিন্তু এটা মাংস না। এটা দেখার জন্য আমার এই ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে একদম শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও। প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো আজকে আমি যেই রান্নাটা করছি সেটা জনপ্রিয় একটা রান্নার মধ্যে অন্যতম। অনেকেই এই জিনিসটা খুব ভালো খাও, অনেকে আবার ভালোবাসো না, কারণ এটা খেলে সামান্য অ্যালার্জি হয় অনেকেরই। তো আজকের মাছটা হচ্ছে একটু আলাদা ধরনের মাছ। তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে যে এটা আমি কী মাছ রান্না করছি। তো দেখো, এই মাছটাকে কিন্তু নর্মালভাবে রান্না করলে একদম ভালো লাগে না। এই মাছটাকে একদম সম্পূর্ণ মাংসর মতো রান্না করতে হয়। যা যা মশলা, যা যা কিছু মাংসের ভেতরে লাগে সেই সমস্ত কিছু এই মাছেও লাগে। প্রচণ্ড পরিমাণে মাছটা ফোটে, যার জন্য আমি ফটাফট করে ভেজে নিয়েছি। তোমাদেরকে বিশেষ কিছু দেখাতে পারলাম না, লাল লাল কড়া কড়া করে ভেজে একেবারে উঠিয়ে দিয়েছি। এবার থাকলো তোমাদের জন্য একটা টিপস। যেই সমস্ত মাছ ফোটে সেই সমস্ত মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল ভালো মতো মাখিয়ে নেবে। আমরা তো লবণ হলুদ মাখিয়ে রান্না করি, সেটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে তারপর ভাজবে। আর কড়াইয়ের তেলটা অবশ্যই টনটনা গরম থাকবে। তো মাছের গায়ে তেল মাখিয়ে নেওয়ার জন্য যেগুলো মাছ অতিরিক্ত বেশি ফাটে সেই সমস্ত মাছ কিন্তু আর ফাটবে না, আর আমাদের রান্নাটা কিন্তু ইজিলি হয়ে যাবে। বিশ্বাস করো, এই রান্নাটা করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে আমার রান্নাঘরটা নোংরা হয়েছে, এদিক ওদিক তেল ছিটে একেবারে একাকার। সেই জন্য প্রচণ্ড তাড়াতাড়িতে মাছটা ভেজে নিয়েছি, তোমাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না। কিন্তু যারা দেখেছো, যেটুকুই বা দেখেছো, তারা অবশ্যই পরে কমেন্ট করে জানিও এটা কী মাছ। তো দেখো এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটে নিয়েছি। এই রান্নাতে টমেটো, একটা গোটা টমেটো লাগবে। তো তারপর আলুগুলোকে কড়াইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে সেটার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে, পেঁয়াজটাও হালকা মজে যাওয়া অবধি ভেজে নিয়ে আমি এখানে মশলা ঢেলে দিচ্ছি। এই মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আদা, রসুন, লঙ্কা, 1-2 কুচি পেঁয়াজ, দারচিনি, এলাচ, আর কিছু না। আমি এখানে জিরে ব্যবহার করছি না। অনেকে মাংসের মশলাতে জিরে দেয়, কিন্তু আমি সাধারণত মাটন ছাড়া চিকেনে কিন্তু জিরে ব্যবহার করি না। তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে এই মশলাটা যেহেতু এই মাংসর মশলা ব্যবহার করছি, সেই জন্য এখানেও আমি জিরে ব্যবহার করছি না। আর এই মাছে জিরে না দিলেও চলে, পেঁয়াজ রসুন একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। তো দেখো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি শুধুমাত্র আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো মশলার জলটা দেওয়ার পরে যখন হচ্ছে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, তখন প্রায় 20% মতো কুক হয়েছে, কারণ আমি জোরটা বাড়িয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি জোর একদম বাড়িয়ে দিই জল কিন্তু শুকিয়ে যাবে, আর হচ্ছে জোর একদম কমিয়ে দিলে কিন্তু আলু সেদ্ধ হবে না। তাই মিডিয়াম একটা আঁচে রেখে আমাদেরকে রান্নাটা করে যেতে হবে। তারপর ঢাকনা খুলে আমি সেটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। একটা গোটা টমেটো আমি কুচি কুচি করে 4-5 ফাল্টি করে দিয়েছি। তো টমেটোটা একদম পেঁয়াজের সাথে আমি দিতে পারতাম, অনেকেই দেয়, কিন্তু তাহলে কি টমেটোর যে টক ভাবটা সেটা কিন্তু আমরা পেতাম না। মশলা কষানোর সময় টমেটো দিলেই টমেটোগুলো বেশি গলে না এবং একটু গোটা গোটা থাকে, আর তাতে একটু মশলার মধ্যে একটা ট্যাঙ্গি ফ্লেভার চলে আসে, হালকা টক টক হয়, খুব একটা বেশি টক হয় না। পরিমাণ অনুযায়ী দিলে তাদের ঝোলটা বা সেই মশলা কষাটা খেতে ভালো লাগে। তো এখানে দেখো আমি একটু আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, একদম জোর কমিয়ে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না। খুন্তিটা একটু ঢুকছে, তার মানে বুঝতে পারছি 50% মতো সেদ্ধ হয়েছে, কিন্তু একদম নরম তুলতুলে যেরকম মাংসের আলু হয় ঠিক ততটা হয়নি, জন্য আমি আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা উঠিয়ে দিয়ে আমি তখন এখানে আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে যেটুকু জল আছে জলটাকে শুকিয়ে শুকিয়ে মশলাটাকে কষে নেব। তোমাদেরকে এই চক্করে বলতেই ভোলা হয়ে গেল যে হচ্ছে এই মশলাটা দেওয়ার পরে আমি সামান্য লবণ আর হলুদ ছাড়া কিন্তু আর কিছুই ব্যবহার গুঁড়া মশলাতে করবো না, কারণ যেহেতু শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি, রঙটা কিন্তু বেশ ভালোই লাল এসেছে। আর আমি এক্সট্রা করে লঙ্কা, জিরে বা ধনে গুঁড়ো কিছু দেবো না। তারপর দেখো যে মাংসের মতো যে মাছগুলো রয়েছে, দেখতে একটা মাংসর মতনই লাগছে, তো সেই মাছগুলো আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবং মাছের সাথে এই জিনিসটাকে ভালো মতো কষাতে হবে। তাহলে কি হবে, মাছের ভেতরেও কিন্তু সেই পেঁয়াজ রসুনের ফ্লেভারটা একদম ঢুকে যাবে। তো কষাতে কষাতে একেবারে শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু জোরটা একদম কমানোই থাকবে এবং ধীরে ধীরে তোমাদেরকে পুরো কষিয়ে নিতে হবে, তেল এবং জল দুটোকেই টেনে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে জল দিয়েছি, শুধুমাত্র আলু এবং
মাছগুলোর ভেতরে একটু মশলা ঢোকার জন্য। সামান্য পরিমাণে জলটা দেওয়ার প্রধান কারণ এই মানে রান্নাটা তো আমি ঝোল ঝোল করবো না, যার জন্য এটা আমি একদমই জল ব্যবহারই বেশি করছি না। আর অল্প অল্প যেটুকু লাগছে আমি ঢেলে ঢেলে দিচ্ছি, আবার শুকিয়ে টেনে নিয়ে যাচ্ছি। তারপর দেখো সামান্য পরিমাণ জলটা দিয়ে আমি আলু এবং মাছটা ফুটার জন্য এখানে ঢাকা দিয়ে দেবো মাত্র 5 মিনিটের জন্য, একদম হাই স্টিমে। মাত্র 5 মিনিট যখন টকবক টকবক করে ফুটবে তখন আমি এখানে দেখতে পাবো যে হচ্ছে মাছ এবং আলুর ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে গিয়েছে এবং আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে। যখন দেখছি যে চারপাশ দিয়ে তেল ছেড়ে এসেছে, তার মানে আমাদের রান্নাটা ভালো মতো অনগোয়িং প্রসেসে কুক হচ্ছে। দেখো এখানে প্রচণ্ড ধোয়া হচ্ছিলো, যার জন্য আমার ক্যামেরাটাও প্রায় ব্লার হয়ে গেছে। এই সময় আমি আলুটা কেচে দেখেছি যে হ্যাঁ, আলুটা একদম সুসেদ্ধ হয়েছে, একদম মাংসের আলুর মতো নরমভাবে গলে গিয়েছে। এই সময় কিন্তু বিশেষ কাজ নেই, আবার সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দিতে হবে, একদম জোর কমিয়ে। এখানে ঢাকাটা আমি খুলে দিয়ে ভালো মতো দেখছি যখন একদম জলটা ভালো মতো টেনে নিয়েছে, আর আমাদের জলের প্রয়োজন নেই, কারণ আমি এটাকে একদম মাখা মাখা কষা কষা করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে আর কোনো জল দেব না। তারপর শুধুমাত্র ভালো মতো আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এখানে গরম গরম গামলা